আর শুরুতেই একটা নৃশংস ঘটনা তুলে ধরি আপনাদের সামনে। ইভেন্ট ম্যানেজমেন্টে কাজের টোপ, সোদপুরে তরুণীর উপর অকথ্য অত্যাচার। কোথায়? হাওড়ায়। সোদপুরে তরুণীকে হাওড়ায় নিয়ে যাওয়া হলো। 3 মাস বাড়িতে আটকে রেখে অত্যাচার চালানো হয়, নৃশংস অত্যাচার। কাজের টোপে দিয়ে ডেকে আটকে রেখে অত্যাচার, অর্থাৎ বাড়িতে আটকে রেখেই অত্যাচার। কারা করত? মা এবং ছেলের বিরুদ্ধে অভিযোগ। ডোমজুড়ের যুবক এবং তার মায়ের বিরুদ্ধে অভিযোগ, পলাতক, এখনো খোঁজ পাওয়া যায়নি। সুবীর রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুবীর, সোদপুরে তরুণীকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের টোপ দেখিয়ে তুলে নিয়ে গেল এই যুবক এবং তার মা। এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়নি, কিন্তু জানতে চাইবো কবে কাজে গিয়েছিলেন ওই তরুণী এবং তরুণীর পরিবার, তারা কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তের যে আপডেট রয়েছে, অর্থাৎ এই যে যুবতী অর্থাৎ ভর্তি রয়েছেন সাগর দত্ত হাসপাতালে, সেই জায়গা থেকে কিন্তু তার একটি ওটি করা হয়েছে। চিকিৎসকরা তার একটি ওটি করেছেন এবং এখনও কিন্তু সংকটজনক অবস্থায় কিন্তু সেই হাসপাতালে রয়েছেন ভর্তি, এবং চিকিৎসকরা কিন্তু একটা মেডিকেল বোর্ড করা হয়েছে তার চিকিৎসার জন্য। এবং তোমাকে জানিয়ে রাখি সোদপুর সুকচরের যে এই যে যুবতী, সে হোটেল ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের জন্য কিন্তু হাওড়ায় গিয়েছিল, এবং এই আরিয়ান খানের সঙ্গে যখন পরিচয় হয়, আরিয়ান খান তো কিন্তু তখন তাকে এই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে কিন্তু যুক্ত করে, এবং সেই জায়গা থেকে বিভিন্ন সময় প্রায় 1 থেকে 1.5 মাস কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ তিনি করেন। কিন্তু তারপরে কিন্তু এই যে আরিয়ান খানের যিনি মা রয়েছেন শ্বেতা খান, তিনি কিন্তু তাকে পানশালাতে কাজের জন্য কিন্তু চাপ দিতে থাকেন, এবং তারপরেই কিন্তু সে যখন রাজি না হয়, তার উপরে কিন্তু অকথ্য অত্যাচার শুরু হয়। পাশাপাশি তাকে বাড়িতে আটকে রেখে তাকে দিয়ে কাজ করানো হয়। যখন সে রাজি না হয়, তখন কিন্তু তার উপরে এই নৃশংস অত্যাচার শুরু করে, এবং তারপরে আস্তে আস্তে অত্যাচার বিশাল আকার ধারণ করে। এবং গত পরশুদিন এইভাবেই কিন্তু তাকে ধারালো অস্ত্র দিয়ে, কুটুরি দিয়ে মারধর করা হয়। পাশাপাশি তার চোখে আঘাত করা হয়, তার মাথার আঘাত করা হয়। পাশাপাশি তার যে যৌনাঙ্গ, সেখানেও কিন্তু রড দিয়ে মারধর করা হয়, এমনটা কিন্তু অভিযোগ। এবং ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট একটা চাঞ্চল্য তৈরি হয়, এবং সেই জায়গা থেকে সে পালিয়ে চলে আসে সোদপুরের বাড়িতে। এবং সোদপুরের বাড়িতে তার পরিবারের লোকে খবর দিলে তারপরে কিন্তু পরিস্থিতি তারা জানতে পারেন, এবং তারপর খর্দ থানা পুলিশকে খবর দিলে খর্দ থানা পুলিশ কিন্তু গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে। বেশ, শোনায় নির্যাতিতা এবং নির্যাতিতার বাবা, তারা কি বলছেন? ইভেন্ট ম্যানেজমেন্ট বলে নিয়ে গেল, নিয়ে গিয়ে এরকম অত্যাচার করে। একটা জায়গা বাদ দিয়ে মার খাইনি, সব কেটে দিয়েছে, লোহা দিয়েছে, সিলনোড়া আর কাটারি দিয়ে, লোহা কাটারি দিয়ে মেরেছে। বাঁকড়া বাজার আনসারি ডাক্তারখানা, ফ্ল্যাট আছে ওনার, শ্বেতা মহিলাই মারতো। কাজ করতাম না বলে, রান্না পারতাম না ঠিক করে করতে, ওই জন্য। হ্যাঁ, সাজা হোক ওনাকে। মেয়ে এসছে বাড়িতে আমার, ও মেরে রোড দিয়ে মেরে এই করে কাজে নামে নিয়ে গেছে। বাড়ির কাজ করছিল, করতে পারছিল না বলে ও মারতো। মেরে কি অবস্থা, মুখে 5 মাস হয়ে গেছে। আমি চাচ্ছি কিছু হোক, হ্যাঁ, ছেলেটার ফাঁসি হোক, জেলে যাক। কি অবস্থা! কাজের টোপ দিয়ে বাড়িতে আটকে রেখে 3 মাস একেবারে নৃশংস অত্যাচার করা হলো সোদপুরে তরুণীর উপর। এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি, পলাতক। কিন্তু আরো ডিটেল জানাবো। দেবাশিস রয়েছে অপর প্রতিনিধি। দেবাশিস, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? এই আরিয়ান খান, শ্বেতা খান, তারা কোথায়? তাদের খোঁজে পুলিশ এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে? দেখো, স্থানীয় সূত্রে যেটা জানা গেছে যে এই শ্বেতা এবং আরিয়ান, এরা দুজনেই কিন্তু আজকে সকাল পর্যন্ত এই এলাকায় দেখা গেছিল। এরপর যখন পুলিশি তদন্ত শুরু হয়, তারপর থেকেই এখান থেকে গা ঢাকা দেয়। কিছুক্ষণ আগে যে ফকিরপাড়া, এইখান থেকেই যখন আরিয়ানকে ঘুরতে দেখে পুলিশ, তাকে যখন ধরতে যায়, কার্যত সে বাইক ফেলে সেখান থেকে চম্পট দেয়। এখনও বেশ কিছু জায়গায় লুকিয়ে থাকার একটা আশঙ্কা রয়েছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশি তদন্ত করছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে পুলিশি তদন্ত হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই সেই বাড়ির ফ্ল্যাট, অর্থাৎ নীল যে জানলা, এই যে জানলা দুটি, এই ঘরের মধ্যেই কিন্তু অত্যাচার করা হয়েছিল সেই তরুণীকে। এবং দেখো, সিসি ক্যামেরা, এখানে একটি ক্যামেরা, এখানে একটি ক্যামেরা, বাইরে 6টি ক্যামেরা লাগানো রয়েছে গোটা ঘরে। এবং এই যে পুলিশের টহলদারি চলছে, পুলিশ কিভাবে খুঁজছে, সেটি আরিয়ান তার নিজের মোবাইলে সিসিটিভির সঙ্গে দেখছে, এবং দেখে সে এই গলি গালা দিয়ে পালিয়ে যাচ্ছে। একাধিক জায়গায় পুলিশের রেড চলছে। এসিপি পদমর্যাদার অফিসার, এসিপি সাউথ 2, তিনিও এখানে এসেছিলেন এই কিছুক্ষণ আগে, সেখানে টহল দিয়েছেন। আরও একটি জায়গার খোঁজ পাওয়া গেছে, সেই জায়গায় ইতিমধ্যেই কিন্তু আরিয়ানের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই পালিয়ে গেল আরিয়ান খান, কিন্তু শ্বেতা খান কোথায়? পুলিশ টহলদারি জারি রেখেছে, টহলদারি করছে, কিন্তু একই সঙ্গে জানিয়ে স্থানীয় বাসিন্দাদের দেখা যাচ্ছে, প্রতিবেশীরা, তারা কি বলছে? শ্বেতা খান কোথায়?
দেখো অবশ্যই শ্বেতা খান অর্থাৎ তারা কিন্তু বারবার করে বলছে এই দুজনকেই, মা এবং ছেলে, তাদেরকে কিন্তু গতকালও দেখা গেছিল সন্ধ্যার দিকে এবং সকালবেলাও দেখা গেছিল। আজকে উৎসব রয়েছে, সেই উৎসবের মহলে পাড়া প্রতিবেশীদের সঙ্গেই তারা কিন্তু ছিল। অর্থাৎ এই যে ঘটনা ঘটিয়েছে তাদের কাছে কোনো আঁচ করতে পারেনি পাড়া প্রতিবেশীরা। এরপর যখন প্রকাশ্যে আসে পুরো বিষয়, তারপরেই কিন্তু চম্পট দেয়। তবে এই যে আশেপাশে বেশ কিছু বাড়িতে এই শ্বেতা অথবা আরিয়ান তারা কিন্তু লুকিয়ে থাকতে পারে, কারণ তার একাধিক সঙ্গী রয়েছে, বিভিন্ন জায়গায় তাদের লোকজন রয়েছে। তার কারণ বেশ কিছু দুষ্কৃতী তারা অন্য জায়গায় দুষ্কৃতিকর্ম কাজকর্ম করে এই বাড়িতেই ঠাঁই নিত। এই ফ্ল্যাটে কি মা ছেলেই থাকতো? স্থানীয় বাসিন্দা তারা কি বলছে, মা ছেলের সম্পর্কে কি বলছে? দেখো এখনো পর্যন্ত যেটা জানা গেছে এই বাড়িতে কিন্তু মা ছেলে এবং আরও একটি শিশু কন্যা অর্থাৎ বাচ্চা মেয়ে সেখানে থাকতো, এবং আজকে সকালের পর থেকে খবর প্রকাশের পর থেকেই তারা কিন্তু ঘর থেকে চম্পট দেয়। তবে অবশ্যই সব কিছু নজরদারি চলছে সিসিটিভির মাধ্যমে, এবং তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ, অর্থাৎ এলাকা বাসিন্দাদের যখন কথা বলতে যাচ্ছি তারা কার্যত অনেকেই তারা ভয়ে মুখ খুলতে চাইছে না ক্যামেরার সামনে। তার কারণ এর আগেও কিন্তু এই শ্বেতা অর্থাৎ ফুলটুসি, যার নাম করে এখানে ফুলটুসি নামে পরিচিত, এই ফুলটুসির নামে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রয়েছে। আরিয়ান খান যার বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা রয়েছে, ফলে তাদের বিরুদ্ধে মুখ খোলা এই এলাকার মানুষ কিন্তু একেবারেই চাইছে না। ফলে আতঙ্কে কিন্তু সাধারণ মানুষ থাকলেও এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন। বেশ চাঞ্চল্যকর খবর, জাল পাসপোর্টের আতরঘর গোসাবা। 100, 200, 500 হাজার নয়, 3,500 বার্থ সার্টিফিকেটের হদিশ। গোসাবার পাঠানখালী পঞ্চায়েতে জালিয়াতি, মাত্র 2000 টাকাতেই মিলতো জাল বার্থ সার্টিফিকেট। কিন্তু কারা এই জালিয়াতি চক্র চালাতো, কারা এই কাজের সঙ্গে যুক্ত ছিল, পুলিশ এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে, আরো ডিটেল আপনাদের জানাবো। অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত, 3,500 জাল বার্থ সার্টিফিকেট, কারা এই জালিয়াতি চক্র চালাতো, কতদিন ধরে চলতো, কারা কারা যুক্ত? দেখো এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি গৌতম সর্দার, তাকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফে। আপনি এতগুলো বার্থ সার্টিফিকেট ইস্যু করেছেন, সেক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের ভূমিকা কি? পঞ্চায়েত প্রধানের ভূমিকা কি জানতেন? পঞ্চায়েত প্রধান কি জানতেন? পঞ্চায়েতের কৃষিভিত্তিক কর্মী গৌতম সর্দারের হাত ধরে প্রায় 3,500 ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি হয়েছিল, আর সেই সমস্ত জন্ম শংসাপত্র কিছুই বললেন না। দেখতে পাচ্ছে সরাসরি এই মুহূর্তে গৌতম সর্দারকে কলকাতা পুলিশ তাদের নিজেদের গৌতম সর্দার যিনি গোসাবার পাঠানখালী পঞ্চায়েত অফিসের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী, তাকে কলকাতা পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। তোমাকে জানিয়ে রাখবো এই গৌতম সর্দারের মাধ্যমে এই পাঠানখালী পঞ্চায়েত থেকেই, শুধুমাত্র এই পাঠানখালী পঞ্চায়েত থেকেই 3,500 ভুয়ো জন্মের শংসাপত্র ইস্যু হয়েছে। এবং কলকাতা পুলিশ সম্প্রতি পাসপোর্ট মামলা তদন্ত করছে এবং সম্প্রতি 5 থেকে 6 জনকে গ্রেপ্তার করেছেন, যারা ভুয়ো জন্মের শংসাপত্র দিয়ে তারা পাসপোর্ট তৈরি করতে গিয়েছিলেন। যখন ভেরিফিকেশন করা হয় বা যখন কলকাতা পুলিশের তরফে নথি যখন খতিয়ে দেখা কাজ চলছিল, সেই সময় উঠে আসে এই সমস্ত জন্মের শংসাপত্র ভুয়ো, এবং তারপরই তাদেরকে জেরা করে এই গৌতম সর্দারের নাম পাওয়া যায়। যে পাঠানখালী পঞ্চায়েতের বিরুদ্ধে পঞ্চায়েতের অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেছে, পঞ্চায়েতের প্রধান কি বলছেন, তার কি বক্তব্য, তিনি কি জানতেন? দেখো এই প্রশ্নও কিন্তু আজকে আদালতে উঠেছে যে পঞ্চায়েত প্রধান যার সমস্ত বিষয় অবগত থাকার কথা তিনি জানতেন না, এমনটাই কিন্তু রিপোর্ট দিয়েছে কলকাতা পুলিশকে। এখানেই কোর্ট বিস্ময় প্রকাশ করেছে বা কোর্ট অবাক হয়েছে যে পাঠানখালীর মতো পঞ্চায়েত, সেই পঞ্চায়েত অফিস থেকে একের পর এক ভুয়ো বা ভুড়ি জাল নথি বা জাল শংসাপত্র ইস্যু হয়েছে, জন্মের মতো শংসাপত্র ইস্যু হয়েছে। বা কারা জড়িত রয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পাঠানখালী পঞ্চায়েতের অস্থায়ী কর্মীকেও আজকে গ্রেফতার কলকাতা পুলিশে। আমাদের নজর থাকবে অমিত। ফিল্ম ব্রেকের পর পহেলগাঁও হামলার পরদিনই টার্গেট লোক। 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, ঠান্ডা মাথায় বেছে বেছে 26 পর্যটককে কোন জঙ্গিদের। 23 এপ্রিল সেনা কর্তাদের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর। পাকিস্তানে পাল্টা মারের টার্গেট স্থির করে ভারত। মুরিদকেতে বাওয়ালপুরকে নিশানা স্থির করে ভারত। মুরিদকে বাওয়ালপুরে লস্কর জয়সের ক্যাম্প। পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংসের সিদ্ধান্ত নেয় সেনা। 6 এবং 7 মে রাতেই অপারেশন সিঁদুর শুরু সেনার। বায়ুসেনার হামলায় গুড়িয়ে যায় 9টি জঙ্গি ক্যাম্প। অপারেশন সিঁদুরে ধ্বংস 6টি পাক যুদ্ধ বিমান, একটি C-130 বিমানও ধ্বংস ভারতের হামলায়।
বড় মাপে সেনা পরিবহনের বিমান C-130। ভারতের প্রত্যাঘাতে কোমর ভেঙেছে পাকিস্তানের, আর জলেই জব্দ পাকিস্তান। সিন্ধুর জল পেতে এবার মরিয়া ইসলামাবাদ। ভারতের পায়ে পড়ে 4 বার চিঠি পাকিস্তানের। সিন্ধু জল চুক্তি ফের বহাল করার কাতর আবেদন। পাকিস্তানে সিন্ধু, ঝিলম ও চেনাবের জলস্তর তলানিতে ঠেকেছে, আর জল না পেয়ে শুকিয়ে পাকিস্তানে হাহাকার। সন্ত্রাস বাণিজ্য একসঙ্গে নয়, আগেই কড়া বার্তা ভারতের। 1960 में जो इंडस वाटर ट्रीटी हुई है, अगर उसकी बारीकी में जाएंगे तो आप चौंक जाएंगे। यहां तक तय हुआ है उसमें जम्मू कश्मीर की 8 नदियों पर डैम बने हैं, उन डैम का सफाई का काम नहीं किया जाएगा। सफाई के लिए जो नीचे की तरफ गेट है वो नहीं खोले जाएंगे। 60 साल तक ये गेट नहीं खोले गए। क्या मेरे देशवासियों को पानी पर अधिकार नहीं है क्या? और अभी तो मैंने कुछ ज्यादा किया नहीं है, अभी तो हमने कहा है कि हमने इसको एबेंस में रखा है, वहां पसीना छूट रहा है। और हमने डैम थोड़े खोल करके सफाई शुरू की, जो कूड़ा कचरा था वो निकाल रहे हैं, इतने से वहां फ्लड आ जाता है। আর এবার একটু পদ্মা পাড়ের দিকে নজর রাখা যাক। ইউনুসকে কোণঠাসায় ফের হুঙ্কার দেশ ছাড়া হাসিনা। সেনা শরিকের দাবি উড়িয়ে চলতি বছর ভোট না করার ফয়সালা পদ্মা পাড়ের প্রধানের। ক্ষমতার লোভে চলছে বাংলাদেশ। দুর্নীতি, কর ফাঁকি সহ একাধিক অভিযোগের দাগি নোবেল জয়ী তোপ আওয়ামী সুপ্রিমো। তার ক্ষমতা দখলের এই লোভের আগুনেই কিন্তু বাংলাদেশ জ্বলছে। তার বক্তৃতা ছিল সম্পূর্ণ মিথ্যার ফুল ঝুড়িতে ভরা। অর্থনীতি সম্পূর্ণভাবে বিপর্যস্ত। নিজে ট্যাক্স দেয় না, তার বিরুদ্ধে ট্যাক্স পাওনা সে মামলা ছিল। একটা দেশকে সম্পূর্ণ ধ্বংসের দিকে সে নিয়ে যাচ্ছে। ইউনুসের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং অর্থ আত্মসাতে 5টা মামলা দুর্নীতি দমন কমিশন করেছিল। ক্ষমতা এসেই সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে। একটা ট্যাক্স নিজে দেয় না। আমি বলছি ইউনুস কিন্তু নির্বাচন দেওয়ার লোক না। এই নিয়েই আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। শুনুন তার কি ব্যাখ্যা। প্রত্যেকটা বৃহত্তর যে রাজনৈতিক দল যারা বাংলাদেশে এই মুহূর্তে অপারেট করছে, আওয়ামী লীগ ছাড়া, তারা প্রত্যেকেই কিন্তু ইলেকশন চাইছে। তো কোথাও একটা কিন্তু ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন বা মোহাম্মদ ইউনুস, তিনি একটা ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট চালাতে চাইছে, যেটা একেবারেই সাংবিধানিক নয়। যতদিন সম্ভব এই টেম্পোরারি সরকারের মাধ্যমে ইউনুস একটা ডিক্টেটরশিপ চালিয়ে যেতে চাইছে, এবং ইউনুসের পাপেট হিসাবে রেখে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট যে সংগঠনগুলো বাংলাদেশে আছে, যারা ISI মদতপুষ্ট, যারা পাকিস্তান মদতপুষ্ট, তারা মূলত এই বাংলাদেশের এই সরকারকে চালিয়ে নিয়ে যেতে চাইছে। এক গণতান্ত্রিক পরিকাঠামো যাতে বাংলাদেশে আর না আসে, তারই একটা প্রচেষ্টা কিন্তু এই ইউনুসের হাত ধরে চালানোর চেষ্টা করা হচ্ছে। চেনাবাঞ্জির জোড়া ব্রিজের রেলপথে জুড়েছে কাশ্মীর। মোদির উপহারে ভূস্বর্গে বন্দে ভারত। শ্রীনগর থেকে মাত্র 3 ঘন্টায় কাটরা। সুড়ঙ্গ হয়ে উচ্চতম সেতু, ঝুলন্ত ব্রিজ পেরিয়েই ছুটছে সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনেই হলো জন্মদিন পালন। খুশি যাত্রী থেকে পর্যটকরা। Happy birthday to you.